হ্যাঁ, অন্য কথা শোনা যায়? করছো সলভ? ঠিক আছে। সলভ করে থাকলে ভালো। এতগুলা এখন আমি সলভ করতে চাচ্ছি না। এটা করলেই হবে। এটা করে দাও। আনসার পরে বলতেছি, কারণ ওগুলো আনসার বলতে গেলে সময় যাবে। সময় এর আগের দিনেরই তো টপিকগুলো। আমি পরে অ্যান্সারটা পাঠাই দিচ্ছি। তুমি এটা সলভ করে দেখো। এটা সলভ করো, করে আমরা আগাচ্ছি এরপরে আজকের টপিকগুলোতে। টপিকগুলো তো শেষ করতে হবে। হ্যাঁ, কত আসলো? না, কি কত হবে? 6 ফ্যাক্টোরিয়াল মাইনাস কি 2 ফ্যাক্টোরিয়াল? হয়নি রে। হয়নি। ঠিক আছে, দেখি আমরা কিভাবে করা যায়। 4টা প্লেস আছে। 4টা প্লেসে, অর্থাৎ ওই ইকুয়েশন শব্দটা থেকে 4টা বর্ণ নিব, নিয়ে শব্দ তৈরি করব। এন থাকবে না। যখন বলে দিছে এন থাকবে না, তাহলে এন আমাদের ইকুয়েশনের বাইরে। এন নিয়ে আমার কোনো টেনশন নেই। আমি মনে মনে করবো আমাদের ইকুয়েশন শব্দটাতে শুধু ই কিউ এ সরি এন নাই, এন বাদ। তো কিউ থাকতেই হবে। তো এর আগের দিনে কি বলেছিলাম, যাকে রাখতেই হবে তার আগের বিন্যাসটা তার আগে করে ফেলো। তাহলে কিউ কে যদি আগে রাখতে হয়, তাহলে কিউ কে তুমি 4টা স্থানে কয়ভাবে রাখতে পারবে? 4p1 উপায়। কিউ মানে তোমার কাছে একজনকে এই 4টা জায়গায় কয়ভাবে বসাইতে পারবে? 4p1। ঠিক আছে, 4p1 ইনটু একজন, যখন একটা স্থানে বসাই ফেলছো, এখন আসছে তোমার কাছে জায়গা কয়টা? 3টা। এই 3টা স্থানে কে কে বসবে? বাকিরা বসবে, এন থাকবে না, কিন্তু এন বাদ। তা বাকি কে আছে? 6টা বর্ণ দেখবা যে বাকি আছে। এই যে 1 2 3 4 5 6, 6 জন আছে। তো এই 6 জনকে কয়টা স্থানে বসাবো? 3টা, তাহলে 6p3। এটা হবে আমাদের আনসার। ঠিক আছে না? Yes. তো আচ্ছা, আজকে শুরু করবো আমরা। প্রথম টপিকটা হলো চক্রক্রমিক বিন্যাস দিয়ে। আচ্ছা, চক্রক্রমিক বিন্যাসটা এটা শুরু করবো নাকি? হ্যাঁ, এটা দিয়েই শুরু করা যেতে পারে। হুম। চক্রক্রমিক রাশি একটা কনসেপ্ট ছিল, ওইটা কাকে বলে বলতে পারবা? চক্রক্রমিক জিনিসটা কি নাম তো নতুন তো না, এটা তো তুমি 9 10-এও দেখছি শুনছিলে, তাই না? কি ছিল বলো তো? যে এটা এ, এটা বি, এটা সি, এটা ডি, এরকম করে ছিল না? তো এর জায়গায় বি, বি এর জায়গায় সি, সি এর জায়গায় ডি, এবং বি এর জায়গায় যদি এ কেও নিই, তাহলে জিনিসটা একই থাকবে, এরকম একটা রাশি। মানে তোমার কাছে হয়তো একটা কোনো রাশি দেওয়া থাকতো, যে রাশিতে এ বি সি ডি থাকতো।
তো আমরা এ কে বি এর জায়গায়, বি কে সি এর জায়গায়, সি কে ডি এর জায়গায় যদি বসাইতাম, তাও ওই রাশিটা সেমই থাকতো। এখন রাশিটা আমি লিখতে পারতেছি না, মনে নাই আমার। মানে আইডিয়াটা ওটা ছিল যে মানে আমি চলকগুলোকে তাদের স্থান আমি কি করব, একটা জায়গায় আরেকটা বসাই দিলে আমার মানে যে রাশিটা আছে ওটার কোনো চেঞ্জ হবে না। ওটা ছিল চক্রক্রমিক রাশি, তাই না? তাহলে চক্রক্রমিক বিন্যাসটাও ঠিক ওরকম একটা আইডিয়া, যে বিন্যাস কি দিয়ে তৈরি হয়, কোনো বস্তু, বর্ণ কিংবা সংখ্যা দিয়ে। তো চক্রক্রমিক বিন্যাসটা বলতেছে যে আমার কাছে কিছু বস্তু থাকবে কিংবা কিছু বর্ণ থাকবে বা সংখ্যা থাকবে, যাদেরকে আমি একটা জায়গায় আরেকটাকে বসাইলেও মানে ওদের বিন্যাসের কোনো পরিবর্তন হবে না। বিন্যাসটা যেটা শুরুতে ছিল পরিবর্তন করার পর একই আছে। মানে যেটা বলার চেষ্টা করতেছি ওটা হচ্ছে এরকম, যে আমরা যে বিন্যাসগুলো এখন এতদিন পড়তেছিলাম সেটা হচ্ছে সব লিনিয়ার ছিল, এ বি সি ডি এরকম ছিল। তো এখন আমি যদি একটা কাজ করি, এর জায়গায় বি কে নিয়ে আসি আর বি এর জায়গায় সি এবং সি এর জায়গায় ডি তে, মানে ওই যে যদি প্লেসটা পরিবর্তন করি, তাহলে কিরকম হবে, যে এখানে শুরুতে ডি চলে আসবে, তারপর এ, তারপর সি, তারপর আহ আচ্ছা ডি এর জায়গায় এ, তারপর এ রাখলাম, আচ্ছা তারপর বি বসবে, বি তারপর সি। কি করলাম, এর জায়গায় ডি কে নিয়ে আসলাম, বি এর জায়গায় এ কে, মানে জাস্ট এই যে এই পাশ দিয়ে একটা রিপ্লেস করে দিছি। এখন এ বি সি ডি আর ডি এ বি সি দুইটা আলাদা বিন্যাস, তাই না? দুইটা তো একই বিন্যাস না, তো এটা তো আলাদা বিন্যাস হয়ে গেল। এখন তুমি যদি আবার এটা চেঞ্জ করে দাও, টি এর জায়গায় এ, এর জায়গায় বি এবং বি এর জায়গায় সি, তাহলে শুরুতে সি চলে আসবে, তারপরে ডি, তারপরে কি আসবে, সি ডি এ ডি, এটা চলে আসতেছে। তাহলে এইটা নতুন আরেকটা বিন্যাস, মানে আমি জাস্ট জায়গা পরিবর্তন করে দিয়ে আরেকটা বিন্যাস পাইলাম। এখন আরেকবার যদি আমি এটা কাজটা করতে চাই, তাহলে প্রথমে বি, তারপর সি, তারপর ডি, তারপর এ আসবে। তাহলে এটা আরেকটা বিন্যাস হলো। তাহলে এই চারটা যে বিন্যাস আমি করলাম, মানে জাস্ট ওদের জায়গাগুলো পরিবর্তন করে করে করে, তাহলে এটা কি চারটাই ভিন্ন বিন্যাস কিনা বলো? হ্যাঁ, ভিন্ন বিন্যাস, চারটাই ভিন্ন বিন্যাস। তাহলে এটা আমাদের চক্রক্রমিক হবে না কেন? কারণ আমি নিজে ওদের জায়গাটা পরিবর্তন করে দিলাম, করে দেখতেছি যে একটা নতুন বিন্যাস চলে আসছে। যদি এরকম হতো যে জায়গা চেঞ্জ করে দিচ্ছে, বিন্যাস আমার একই থাকতেছে, তাইলে আমি চক্রক্রমিক বলতে পারতাম। তাহলে চক্রক্রমিক হলে জিনিসটা কিরকম হতে হবে, জিনিসটা লিনিয়ার না হয়, জিনিসটা যদি সার্কুলার হইতো তাইলে হয়তো হইতো, মানে যেরকম এটা আর কি। ধরুন কথা দেখাবো, এখানে এ আছে, এখানে বি আছে, এখানে সি আছে, এখানে ডি আছে। এটা আমাদের ধরুন এইভাবে আছে, মানে ধরুন চারটা বস্তু আছে, বা এইভাবে এটা চিন্তা করো যে এটা একটা টেবিল, যে টেবিলের আহ এই এ আছে এক পাশে, তার বিপরীত পাশে সি বসে আছে, আর ডি, বি আর ডি তার পাশাপাশি ভাবে বসে আছে। তো এখন আমি কি করব, এই এ বি সি ডি কে নিজেদের জায়গা চেঞ্জ করে দেবো। এদের জায়গা চেঞ্জ করে করে আমি বিন্যাস বানাইতে চাচ্ছি আর কি, যেমন কিনা ওই যে লিনিয়ারের ক্ষেত্রে করলাম। তাহলে ধরুন আমি যদি করি, কি করলাম যে এই এর জায়গায় বি কে নিয়ে আসলাম, সরি বি এর জায়গায় এ কে, তারপর সি এর জায়গায় বি কে, ডি এর জায়গায় সি কে, আর সি এর জায়গায় হলো তোমার ডি কে নিয়ে আসলাম, ওই যে ওটার মতো। তারপর আর কি করা যায়, আরেকটা রাউন্ড করা যায়, মানে আবার পরিবর্তন করা যায়, তাই না? আমরা তাহলে এটা চার ভাবে করতে পারি যদি আমরা সবরকমের চিন্তা করি। চার ভাবে যদি করো, একবারে আগে নিয়ে আসি, কোথায় করবো? এখানে একটা, এখানে। ধরো না আমরা আরেকবার এই জায়গাটা রিপ্লেস করে দিব, 90 ডিগ্রি আরেকবার ঘুরাই দিলাম, তো আবার ওটা রিপ্লেস হয়ে গেল। তো এইটাকেও আরেকটা কাজ করে দিই, মানে এই সি এর জায়গায় এবার বি কে নিয়ে আসবো। তাহলে আচ্ছা হয়নি, তারাও একটু কাজ করতে হবে। এখান থেকে দেখো, প্রথমটার পর দ্বিতীয়টা দেখো, এর জায়গায় বি এর জায়গায় এ কে নিয়ে আসছি, তারপর এর জায়গায় আমি বি কে নিয়ে আসতে যাচ্ছি, মানে এর জায়গায় বি এর জায়গায় এ কে আরেকবার নিয়ে যদি আসি, তাহলে এরকম হবে জিনিসটা, এই যে এরকম হচ্ছে। তারপরে এখানে যদি আরেকটা করি, আহ এর জায়গায় ডি কে নিয়ে আসছি, ঠিক আছে? মানে ওই যে রিপ্লেস করলাম আর কি, একটা একটা করে রিপ্লেস করা হলো।
মানে প্রথমে বি এর জায়গায় এ কে রাখলাম, তারপর কি করলাম, এইটাকে আরেকবার পরিবর্তন করে আরেকটা বিন্যাস, মানে 90 ডিগ্রি, প্রত্যেকবারে 90 ডিগ্রি 90 ডিগ্রি করে ঘুরাইছি। ঘোরানোর পর চারটা বিন্যাসে কি পরিবর্তন হলো, মানে কেউ যদি এখানে বিন্যাসটার দিক তাকায়, একই বিন্যাস তো, মানে তুমি যদি তাকাও এ বি সি ডি একই ভাবে আছে, তো বিন্যাসটা পরিবর্তন তো হয়নি, কারণ বি এর বিপরীতে ডি আছে আর এ এর বিপরীতে সি এখনো আছে। অর্থাৎ এই চারটা বিন্যাস আসলে তুমি ভিন্ন বলতে পারবে না, এটা একই বিন্যাস আছে। বুঝা পাইছি কি জিনিসটা? মানে আহ কি হলো, তোমাকে যদি বলে এই যে চারটা বিন্যাসের মধ্যে পার্থক্য বের করো, তো তুমি বের করতে তো পারবে না, কারণ সবার আপেক্ষিক অবস্থানটা একই আছে। এ এর বিপরীতে সি আছে, বি এর বিপরীতে ডি আছে, সবটা এই চারটা বিন্যাসে সবাই একই বিন্যাস আর, ঠিক না? মানে এই চারটা আলাদা কোনো বিন্যাস না। কিন্তু আমি কিন্তু জায়গা পরিবর্তন করছি। এই যে এ কে আমি বি এর স্থানে নিয়ে আসছিলাম, তারপর এ কে আমি সি এর স্থানে নিয়ে আসছিলাম, তারপর এ কে আমি এই যে ডি এর স্থানে নিয়ে আসছিলাম। মানে শুরুটা থেকে তুমি চিন্তা করো, এ কে প্রথমে দেখো বি এর স্থানে নিয়ে আসা হয়েছিল, তারপরে কি সি এর স্থানে নিয়ে আসলাম, তারপর ডি এর স্থানে নিয়ে আসলাম। করে আমরা দেখতেছি কোনো লাভ হচ্ছে না, একই বিন্যাস থাকতেছে। তাহলে এখানে কি হলো, যে এই গোলাকারে থাকার কারণে ওদের আসলে যেটা আগে যদি লিনিয়ারে থাকতো, লিনিয়ারে থাকলে চারটা ভিন্ন ভিন্ন বিন্যাস পাইতা এভাবে, ইয়া স্থান পরিবর্তন করে করে। তো এখন কিন্তু সেটা পাচ্ছ না। কেন? কারণ হচ্ছে ওই যে ওরা গোলাকার ভাবে আছে এই জন্য। তো কি হচ্ছে, আমরা এখান থেকে একটা সূত্র নিয়ে আসতে পারি, যে এই গোলাকারে থাকার কারণে আমাদের যে চারটা বিন্যাস ওইটা একটা বিন্যাসে পরিণত হয়েছে। তাই না? চারটা বিন্যাস একটা বিন্যাসে পরিণত হয়েছে। কারণ দেখো লিনিয়ারে কিন্তু এই কাজটা করাতে চারটা ভিন্ন বিন্যাস পাইছিল। তো এদেরকে যখনই আমি গোলাকার ভাবে রাখে দিলাম, অর্থাৎ একটা মানে সার্কুলার পথে রাখে দিলাম, চারটা বিন্যাসই একই হয়ে গেল। তার মানে একই সেম এবিসিডি নিয়ে আমি দেখতেছি কি, যে আমার যেখানে চারটা ভিন্ন ভিন্ন বিন্যাস পাওয়া যেত, এখন কি পাওয়া যাচ্ছে, এখন চারটা বিন্যাস মিলে একটা বিন্যাস হয়ে গেছে। এখন তোমাকে যদি বলতো যে এই এ বি সি ডি টাকে কত ভাবে বিন্যাস করা যাইতে পারে, তাহলে তুমি উত্তর কি দিতা? 4 ফ্যাক্টোরিয়াল উপায়ে বিন্যাস করা যাইতে পারে, লিনিয়ার আর কি। তাহলে দেখো লিনিয়ার থাকাকালীন দেখা যাচ্ছে যে আমাদের চারটা বিন্যাস যদি একটা বিন্যাসে পরিণত হয়, মানে এই চারটা বিন্যাস যদি একটা বিন্যাসে পরিণত হয়, তাহলে এখানে কতগুলো বিন্যাস আছে বলো তো? সব বিন্যাস, টোটাল বিন্যাস কয়টা আছে? 4 ফ্যাক্টোরিয়াল। মানে 4 ফ্যাক্টোরিয়াল সংখ্যক বিন্যাস কতগুলো, মানে চারটা বিন্যাস যদি একটা বিন্যাসে পরিণত হয়, তাহলে 4 ফ্যাক্টোরিয়াল সংখ্যক বিন্যাস গুলো কয়টা বিন্যাসে পরিণত হবে ওটা আমরা দেখতে যাচ্ছি। তাহলে চারটা বিন্যাস থেকে হয় একটা বিন্যাস, আহ, তাহলে আমরা বলবো একটা বিন্যাস থেকে হয় 1/4 এই বিন্যাস। আর টোটাল বিন্যাস আমি এবিসিডি পাইতাম 4 ফ্যাক্টর। এতগুলো বিন্যাস আসলে কয়টা বিন্যাসে পরিণত হবে ওটা দেখতে যাচ্ছি, তাহলে সেটা হবে 4 ফ্যাক্টোরিয়াল/4, কতটি বিন্যাস। ঠিক আছে? তার মানে এই যে গোলাকারে রাখার কারণে তোমার এখন বিন্যাস সংখ্যা হয়ে যাবে 4 ফ্যাক্টোরিয়াল/4। এখন এটাকে যদি আরো কাটছাট করা যায়, তাহলে আমরা এটাকে কি লিখতে পারি? 4 ফ্যাক্টোরিয়াল ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল/4 ফ্যাক্টোরিয়াল। 4 কাটা যায়, কত আসলো? 3 ফ্যাক্টোরিয়াল। তার মানে চারটা জিনিস থাকলে আমরা যেরকম বলতাম যে এই চারটা জিনিসকে কতভাবে বিন্যাস করা যায়, তুমি বলতে 4 ফ্যাক্টোরিয়াল উপায়। এখন যেহেতু গোলাকারে রয়েছে বা টেবিলের মতো করে আছে বা সার্কুলার পাথে আছে, এইটার কারণে বিন্যাস সংখ্যা হয়ে গেল কত? 4 ফ্যাক্টোরিয়াল থেকে 3 ফ্যাক্টোরিয়াল। তাহলে আমরা যদি n চারটার বদলে n টা বলি, তাহলে সেটা কি হবে? তাহলে n সংখ্যক জিনিস যদি আমি এবার গোলাকারে রাখি, তাহলে বিন্যাস সংখ্যা হবে n-1 ফ্যাক্টোরিয়াল। মানে এটা হচ্ছে সূত্র আর কি। বুঝা পাইছি? কয়টা বিন্যাস বলতে, না, আহ, মানে এবিসিডি দিয়ে 6টা বিন্যাস জিনিসটা বুঝলাম না, আরেকবার বলো। মানে আইডিয়াটা কি ছিল বলো তো? আমি এ বি সি ডি এর নিজেদের জায়গাগুলো পরিবর্তন করে করে দেখবো, মানে এর জায়গায় বি নিব, বি এর জায়গায় সি, সি এর জায়গায় ডি নিব, এভাবে নিব। তো এরকম আমরা কয়ভাবে করতে পারি, মানে এই যে দেখো, এই একটা এই পর্যন্ত করলাম না, এরপরের বিন্যাসটা তুমি দেখো কি হবে। এর জায়গায় বি হবে, বি সি ডি, আবার ওটা ফেরত চলে আসলো না?
তো এটা বাদ। মানে এরকম নিজেদের স্থান পরিবর্তন করে করে কয়বার করা যায়? ৪ বার না? তো আমি ৪ বার করলাম। তো ৪ বার করার পরে আমি দেখলাম যে ৪ টা ভিন্ন বিন্যাস পাইছি। গোলাকারের ক্ষেত্রে আমি ওরকম করে ৪ বার করলাম, করে দেখতেছি যে ৪ টা বিন্যাস আসলে একটাই। তাহলে এইখান থেকে আমরা কি সিদ্ধান্ত নিতে পারি? যে লিনিয়ারে যেখানে ৪ টা বিন্যাস থাকতো, সার্কুলারে থাকার কারণে ওইটা একটা বিন্যাসে পরিণত হয়ে গেছে। তাহলে এখন আমার ABCD শব্দের টোটাল বিন্যাস হইতো 4 ফ্যাক্টোরিয়াল সংখ্যা। তাহলে ওর ৪ টা মিলে যদি একটা হয়, তাহলে 4 ফ্যাক্টোরিয়াল মিলে কয়টা হবে? এই যে 4 ফ্যাক্টোরিয়াল বাই 4। তো ওখান থেকে আমি 3 ফ্যাক্টোরিয়াল নিয়ে আসলাম সূত্র লেখার জন্য। তাহলে আমরা বলতে পারবো যে যখন কোনো তোমার বস্তুগুলা বা বর্ণগুলা সার্কুলার ভাবে থাকবে, তখন n সংখ্যক বর্ণ মিলে বা n সংখ্যক বস্তু মিলে কতগুলো বিন্যাস তৈরি করবে? n-1 ফ্যাক্টোরিয়াল সংখ্যক বিন্যাস তৈরি করবে। বুঝতে পারছো? ঠিক আছে, তাহলে এখন এটা যদি বুঝো তাহলে তো হয়ে গেল। আর না হলে ওই যে এটা মনে রাখবে এই সূত্রটাতে, এটা হচ্ছে আমাদের ফর্মুলা, যে যদি গোলাকারে থাকে। এটার মধ্যে আবার ভ্যারিয়েশন আছে, এটা আমরা একটু পরে পড়বো। যে যদি গোলাকারে থাকে, তাহলে তোমাকে বুঝতে হবে যে তোমার বিন্যাস সংখ্যা কি হবে? n-1 ফ্যাক্টরিয়াল। এখন এটার মধ্যে কিছু যদি ডাবল থাকে, ধরো বি দুইটা ছিল বা সি দুইটা ছিল, তখন কিন্তু ওই আগের নিয়মটা ফলো করবে, ওটা দিয়ে ভাগ দিতে হবে। খালি এখানে পার্থক্য একটাই, যে আগে n ফ্যাক্টোরিয়াল বলতো, এখন n-1 ফ্যাক্টোরিয়াল বলবো। ঠিক আছে? আচ্ছা, এটা তাহলে অঙ্কটা করো। কি বলতেছে অঙ্কটা পড়ি। 10 জন লোক কতভাবে একটা গোল টেবিলের পার্শ্বে আসন গ্রহণ করতে পারবে? তোমার কাছে 10 জন ব্যক্তি আছে, তুমি ওই 10 জন ব্যক্তিকে একটা গোল টেবিলে আহ বসাবা আর কি। ঠিক আছে? তো এরা কত ভাবে বসতে পারে, মানে এদের বিন্যাসটা কত ভাবে হতে পারে? তাহলে এটা কিভাবে করতে পারি? তো এখন ডিরেক্ট সূত্র দিয়ে করা যায়। সূত্রটা কি? তোমাকে 10 জন লোক এই গোলাকারে বসাইতে হবে, গোল টেবিলের আশপাশে বসাইতে হবে। তাহলে সূত্রটা আমরা যেটা পড়লাম, যে n সংখ্যক থাকলে উত্তর হবে n-1 ফ্যাক্টোরিয়াল। তাহলে এটা হবে কি? 10-1 ফ্যাক্টোরিয়াল। এটাই উত্তর হবে 9 ফ্যাক্টোরিয়াল। এতগুলো উপায় তুমি করতে পারো। ঠিক আছে? আচ্ছা, এই জিনিসটা কি বুঝো নেই? এই যে 4 টা বিন্যাস যে একই হলো। না, চেঞ্জ হবে, উলটপালট হতে পারে। অবশ্যই উলটপালট হতে পারে। মানে দেখো, আমরা যেটা করলাম লিনিয়ারে যখন ছিল না, তখন আমরা যখন মানে একটা জায়গায় আরেকটা বসাইলাম, বসায় দেখতেছি যে আসলে আলাদা আলাদা বিন্যাস পাওয়া যাচ্ছে। হ্যাঁ, ক্রমটা ঠিক থাকতেছে। মানে গোলাকারে যখন থাকতেছে না, তখন কখন তুমি এটা আলাদা বিন্যাস বলবা? যখন এর জায়গায় এর বিপরীতে সি না থাকে, ডি চলে আসবে। ওটা তুমি বলবা যে হ্যাঁ, এর জন্য আলাদা আলাদা বসছে। এখন দেখো তুমি, কেউ ধরে নাও এই বিন্যাসটা কেউ এদিক থেকে দেখতেছে, তাকে এরকম লাগতেছে। এবং সেই এই বিন্যাসটা যদি এদিক থেকে দেখে, তাকে কি এটার মতো ধরে নাও এখানে অনেকজন লোক, এখানে একজন লোক এক এক পাশে বসে আছে। সবার জন্য তো এটা একই বিন্যাস, তাই না? এই বিন্যাসটা তো চেঞ্জ হয়নি, তোমার পার্সপেক্টিভটা চেঞ্জ হয়ে গেছে। যে তুমি এই পাশ থেকে দেখলে দেখতেছো যে সি এর উপরে এ আছে, এই পাশ থেকে দেখতেছো যে এইভাবে আছে। মানে তুমি কখনো এটাকে আলাদা বলতা যখন এই পুরা এদের, মানে ধরুন বি এর জায়গায় এ আসতো, আর সি এর জায়গায় তোমার হচ্ছে এখানে সি আসতো, মানে কি ডি আসতো, তাহলে তুমি বলতে যে হ্যাঁ, এটা একদম আলাদা বিন্যাস, আগেরটা না। বুঝতে পারছি কি? যে এটা তো জাস্ট পার্সপেক্টিভ চেঞ্জ হয়ে গেছে, বিন্যাস তো ওই আগেরটাই আছে, ওই একই বিন্যাস। বুঝাইতে পারিনি? মানে তুমি একটা মালার মতো চিন্তা করতে পারো যে এটা একটা মালা। তো এই মালাটা তোমাকে তুমি বিভিন্ন অ্যাঙ্গেলে দেখতেছো। তো মালাটার কি বিন্যাস, কি ABCD এর বিন্যাস কি চেঞ্জ হয়ে যাবে? হবে না তো, ওটা একই আছে। কখন চেঞ্জ হবে? যখন ধরে নাও এর বিপরীতে বি চলে আসলো, তারপর বি এর বিপরীতে এ চলে আসলো, তাহলে তখন ওটা তুমি আলাদা বিন্যাস বলতে পারো। মানে আমার এই ব্যাপারটা এটাই ছিল, যে লিনিয়ারে যখন আমি ক্রমটা পরিবর্তন করলাম, ABCD এর বদলে আমি ওই যে এ কে আমি ডি এর জায়গায় ডি কে আমি
এর জায়গায় এভাবে নিয়ে আসলাম, দেখতেছি যে আলাদা আলাদা বিন্যাস পাওয়া যাচ্ছে। কিন্তু যখন আমি এই যে গোলাকারে রাখছি তখন এটা যখন করলাম দেখলাম যে একই বিন্যাস। কারণ বিন্যাসের পরিবর্তন তখনই হইতো যদি এদের আপেক্ষিক অবস্থান পরিবর্তন হতো। সেটা তো হচ্ছে না। তো তাহলে এই সিদ্ধান্ত দিয়ে আমি কি বললাম যে ৪ টা বিন্যাস ওখানে একটা বিন্যাসে পরিণত হইছে। তো সেক্ষেত্রে 4 ফ্যাক্টরিয়াল হলে কতগুলা হবে? তো ওখান থেকে একটা সূত্র বের করলাম। বুঝতে পারছি? ঠিক আছে। তার তার মানে এখন এই যে হ্যাঁ, 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 ক্রমটা একই থাকতো। মানে ধরে নাও ১০ জন লোক যদি বসাও তাহলে এখানে একজনকে বসাইলা, এখানে ২, এখানে ৩, এখানে ৪ করতে 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 এখানে ১০ জনকে বসাই। তো তুমি এখান থেকে দেখো আর এখান থেকে দেখো আর এখান থেকে দেখো, যেখান থেকে দেখো ক্রম সবারই সেমই আছে। এখন যখন তুমি এক এখানে ১ ছিল না, এখানে তুমি ১০ কে নিয়ে আসলা আর এখানে তুমি ১ কে নিয়ে আসলা, তোমার বিন্যাস কিন্তু চেঞ্জ হয়ে গেল। আর ক্রমটা ওদের আর ঠিক থাকে। ঠিক আছে? এইটাই আর কি। তাহলে এখন অত কিছু চিন্তা করার দরকার নাই। যখনই বলবে যে গোল টেবিল, গোল টেবিল মানে তুমি বুঝে নিতে হবে আচ্ছা এটা চক্রক্রমিক বিন্যাস মানে গোলাকারে আছে। তাহলে মানে এখানে ১০ জন লোক কতভাবে বসাইতে পারবো আমি? মানে জিনিসগুলো ঠিক আগের মতোই, একদম আগের মতো যা যা পড়ে আসছো। তোমাকে যদি এটা গোল টেবিল না বসে বলতো ১০ জন লোককে কত ভাবে তুমি বসাইতা, তাহলে তুমি কি বলতা 10 ফ্যাক্টরিয়াল না? এইটাতে গোল টেবিলে বসার কারণে জাস্ট কি হয়ে যাবে, এক কম বলবো আর কি, 9 ফ্যাক্টরিয়াল, 10 n মাইনাস 1 ফ্যাক্টরিয়াল, ব্যাস এটুকুই। বাকি ধারণা আগের মতোই, সব সেম আগের মতোই। বুঝাতে পারছি কি? ইয়েস। আচ্ছা এই অঙ্ক কি করা যায়? হ্যাঁ, এটা অঙ্ক করি এখন। এই অঙ্কতে কি বলছে? ২ জন বিজ্ঞান বিভাগের ছাত্রকে পাশাপাশি বসাবো না। পাশাপাশি না বসিয়ে ১০ জন মানবিক বিভাগের ছাত্র এবং ৭ জন বিজ্ঞান বিভাগের ছাত্রকে নিয়ে কতভাবে একটি গোল টেবিলের চারপাশে সাজানো যাবে। ঠিক আছে? এইটা হচ্ছে আমাদের গোল টেবিল। তো আমাদের কিন্তু এবার এক্সট্রা একটা শর্ত দিয়ে দিছে। শর্তটা কি? যে ২ জন বিজ্ঞানের ছাত্র পাশাপাশি বসতে পারবে না। তার মানে তোমার মনে আছে? আমরা যখন ওই যে পাশাপাশি না বসাইতাম, ২ জনের কথা বলতাম, ওই যে ২ টি স্বরবর্ণ পাশাপাশি থাকবে না, তখন আমরা কি করতাম? তখন আমরা দেখতাম ওদেরকে কোথায় কোথায় বসানো যাইতে পারে, কয়টা প্লেসে বসানো যাইতে পারে, তাই না? মানে এটা যদি আমি একটু রিভিউ করি, ধরুন আমাদের এটা একটা শব্দ, তোমাকে যখন আমি বলতাম যে এই অ্যাপল শব্দটিতে স্বরবর্ণগুলি পাশাপাশি না বসে পাশাপাশি না বসিয়ে তুমি কতগুলো মানে বিন্যাস সংখ্যা বের করো, তখন তুমি কি করতা? যে এই স্বরবর্ণগুলো কোথায় কোথায় বসতে পারবে, কোথায় কোথায় বুঝতে পারবে এই ব্যঞ্জন বর্ণগুলোর আশপাশে, তাই না? তাহলে ৩ টা অক্ষর ৪ টা প্লেসে বসতে পারবে। ১, ২, ৩, ৪, ৪। এই ৪ প্লেসের জন্য ১ম কি করতা? স্বরবর্ণগুলা কতভাবে বিন্যাস করা যেতে পারে ওটা বলতা। যে এটা কত হইতো? যে যেহেতু স্বরবর্ণ ২ টা, প্লেস আছে ৪ টা, আমি 4p 2 বসাইতে পারি। ইনটু এই ব্যঞ্জন বর্ণগুলোর বিন্যাসটা কি হবে? 3 ফ্যাক্টোরিয়াল। যেহেতু p ২ টা আছে 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ। তাই না? এইটা অঙ্ক ছিল। এখন এটা জাস্ট গোল টেবিলে করতে হবে। সেম। তাহলে ২ জন বিজ্ঞান ছাত্রকে পাশাপাশি না রাখলে ওদেরকে কোথায় রাখতে হবে? ১০ জন মানবিক ছাত্রের আশপাশে। এখন ১০ জন মানবিক ছাত্রের আশপাশে কয়টা জায়গা আছে? মানে এখানে একজনকে মানবিক, এটা একটা মানবিক, এটা একটা মানবিকের ছাত্র। তাহলে এই জায়গাগুলোতে সায়েন্সের ছাত্রগুলাকে বসাইতে হবে। তাহলে এরকম কয়টা প্লেস পাওয়া যাবে বলতে পারবা? হ্যাঁ, এবার একটু ভুল হয়ে গেল যে এটা কিন্তু গোল আছে, তাই না? এবার আর ১১ টা না, এবার ১০ টা জায়গা থাকবে। বুঝতে পারছো কি? মানে একটা জায়গা তো মিলে যাবে। মানে এই জিনিসটাকে তুমি যদি ঘুরায় লাগাই দিতা, তাহলে এই জায়গা আর এই জায়গাটা তো একটাই জায়গা, তাই না? এটা জিনিসটা কি বুঝতে পারছো? মানে এখানে যখন গোল গোল হয়ে আসে তখন আসলে ১০ জনের আশপাশে তুমি ১০ জনকে বসাতে পারবে, ১১ জন হবে না কিন্তু এবার আর। মানে এই যে তুমি ধরে নাও অ্যাপেল শব্দটাকে ঘুরাই নাও,
মানে এই জিনিসটাকে ঘুরায় নাও, তাহলে দেখো যে এইটা আর এটা তো একটা জায়গায় হয়ে যাচ্ছে। পি এর আগে আর এল এর আগে ওটা একটা জায়গায় যদি গোল করে করে দাও, তাহলে তখন কি হবে, 10টা জায়গা তোমার থাকছে, যে 10টা অর্থাৎ মানবিক বিভাগের আশপাশে তুমি 10টা প্লেস ফাঁকা স্থান পাবা, যেখানে সায়েন্সের স্টুডেন্টকে বসাইতে হবে। তাহলে 10টা প্লেসে কয়জন ছাত্র আছে? 7 জন বিজ্ঞান ছাত্র। কত উপায় করা যাবে? 10p7। তাহলে বিজ্ঞানের ছাত্রদের হিসাব তো শেষ, ওরা সবসময় 10 জনের মাঝে বসবে, ঠিক আছে। এখন এই 10 জন, যে মানবিক ছাত্রের 10 জন, এদেরকে কতভাবে গোল টেবিলের আশপাশে বসানো যাইতে পারে, এইটা এখন তোমাকে গোল টেবিলের মতো চিন্তা করতে হবে, যে 10 জন আছে তার মানে কত উপায় করা যাবে? 10 - 1 ফ্যাক্টোরিয়াল উপায় করা যাবে। ঠিক আছে, তাহলে তোমার অ্যান্সার আসবে 10p7 × 9 ফ্যাক্টোরিয়াল। বুঝতে পারছো কি? হুম, ঠিক আছে, এটা করো তো। 11 ফ্যাক্টোরিয়াল। হ্যাঁ, 11 ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে, কিন্তু এটা অ্যান্সারটা ভুল হয়ে গেল। ঠিক আছে, অ্যান্সারটা ভুল হয়ে গেছে। কেন ভুলে গেছে বলো? কারণ হচ্ছে এখানে আবার ওই পার্সপেক্টিভের ব্যাপারটা আসবে। তাহলে এটা এইভাবে বুঝো। হুম, হুম, হুম। আচ্ছা, তাহলে এটা আমরা কি করলাম, ধরে নাও এভাবে আছে, তাই তো? উম, কিভাবে দেওয়া যায়? ধরো, হুম, ঠিক আছে। তো দেখো, আগে যখন গোল টেবিল ছিল, মানে এতক্ষণ থেকে যে অঙ্কগুলো করতেছিলাম ওখানে আমরা বলতেছিলাম যে আমাদের একটা গোল টেবিল থাকবে, যে টেবিলের আশপাশে আমি বস্তুগুলাকে বা ব্যক্তিগুলাকে রাখবো। তাহলে গোল টেবিল কে যখন তুমি তাকাবা, তখন তুমি গোল টেবিলকে শুধুমাত্র উপর থেকে তাকাবে, তাই না? তুমি দেখো যে গোল টেবিলকে তুমি শুধু উপর থেকে তাকাইতে পারবা, তাই না? সাইড থেকেও তাকাইতে পারবা, তো সাইডে আর উপরে একই জিনিস হবে, আমি যেটা বললাম, যে ধরো না তুমি গোল টেবিলটাকে উপর থেকে তাকাইতে পারবা, অর্থাৎ তুমি উপর থেকে দেখতেছো যে এই যে এই লোকগুলা বসে আছে। তারপর তুমি কি করলা, এদের বিন্যাস পরিবর্তন করে মানে উপর থেকে তাকাচ্ছ, ঠিক আছে না? এখন গোল টেবিলের নিচ থেকে তো তুমি ব্যক্তিগুলোকে তাকাইতে পারবে না, পারবা কি? নিচে তো তুমি তাকাতে পারো না, জাস্ট তোমার পার্সপেক্টিভটা হবে উপর থেকে তুমি দেখতেছো, দেখে দেখে তুমি এই বিন্যাসটা করতেছো। এখন যখন মালার কথা চলে আসলো, মানে মুক্তার হার বা মালা যেটাই বলো, এখন এই মালাটাকে তুমি কি করতে পারো, দুপাশ থেকে দেখতে পারো। মানে সামনের পাশ থেকে মালাটাকে এইভাবে ধরছো, ধরে মানে কিভাবে বলবো, ধরে নাও এক পাশ থেকে দেখতেছো, উপর থেকে দেখতেছো, মানে এই যে এইটা যে চিত্রটা, মানে চিত্র 1 আর কি, এটা দেখতেছো তুমি এই পাশ থেকে। আর ঠিক ওপাশ থেকে ধরে নাও আমি দেখতেছি, ঠিক আছে? দুই পাশ থেকে একজন, এই পাশ থেকে তুমি দেখতেছো, ওপাশ থেকে আমি দেখতেছি। তো তুমি তুমি যে পাশ থেকে দেখতেছো, ওপাশ থেকে দেখো তোমার
ডানে লাল রং আছে আর বামে গোলাপি রং আছে। উপরে উপরে কি আছে? উপরে হচ্ছে তোমার আহ কি বলে এটা, হলুদ, আর নিচে নীল। আমি কিভাবে দেখবো? আমি ঠিক উল্টাটা দেখবো আর কি। ওই সেম, তুমি কিন্তু মালাটা একই ভাবে ধরে আসো। আমি উপাস থেকে দেখবো যে আমার ডানে তোমার হচ্ছে গোলাপি আছে আর বামে আছে লাল। তুমি চিন্তা করে দেখো, তুমি মালাটা এভাবে ধরে আসো, তোমার ডানে লাল আছে, বামে গোলাপি আছে। আমার পাশে, আমার দিকে তাকাও, আমার ডান হাতে কিন্তু কি আছে? ওই গোলাপিটা আছে। আর তোমার ডান হাতে কি কি আছে? লালটা আছে। তার মানে মালাটা কিন্তু তুমি চেঞ্জ করতেছো না, ওভাবেই ধরে রাখছো, কিন্তু ওই একই বিন্যাসটা একই ভাবে রাখছো, কিন্তু বিন্যাস আসলে দুইজন দুই রকম দেখতেছে। তাহলে এখানে যেটা হচ্ছে, দুইটা বিন্যাস আসলে একটা বিন্যাসে পরিণত হয়েছে। বুঝা পাইছি? মানে পার্সপেক্টিভ যেহেতু চেঞ্জ, মানে যে কোনো পাশ দিয়ে দেখতে দেখা যাচ্ছে, ফলে এই দুইটা বিন্যাসকে আমরা একটা বিন্যাস হিসেবে চিন্তা করতে পারি। দুইটা কিন্তু আলাদা আলাদা বিন্যাস, তাই না? যে এইটা এইটা বা ওয়ান আর টু দুইটা আলাদা বিন্যাস, কিন্তু ওই যেহেতু দুইটা জিনিসকে একসাথে দেখা যাচ্ছে দুই পাশ থেকে দেখা গেলে, ফলে ওই দুইটা বিন্যাস আসলে একটা বিন্যাসে পরিণত হয়ে গেছে। এজন্য আমরা এবার, তাহলে আমাদের এমনি যদি নর্মাল গোল টেবিল হতো, তাহলে আমাদের বিন্যাস সংখ্যা হইতো n-1 ফ্যাক্টোরিয়াল। এখন যেহেতু মালার কথা চলে আসছে, তো মালাতে যেহেতু দুইটা দুইটা করে বিন্যাস একটা বিন্যাসে পরিণত হয়ে যাচ্ছে, তাহলে এখানে উত্তরটা হবে n-1 ফ্যাক্টোরিয়াল/2। বুঝাতে পারছি কি? এটা পার্সন ওয়ান, এটা পার্সন টু। ঠিক আছে, দুইজন দু পাশ থেকে দেখতেছে। একজন একজন সামনাসামনি দেখতেছে, একজন পিছনে দেখতেছে। সামনাসামনি, আরেকজন হচ্ছে তোমার পিছন থেকে দেখতেছে। ঠিক আছে, পিছন থেকে কেমন দেখায় শব্দটা? একজন হচ্ছে সামনাসামনি, আর একজন হচ্ছে ব্যাক ব্যাকওয়ার্ড। ব্যাকওয়ার্ড তো নাকি ব্যাক? একজন হচ্ছে ব্যাক দেখতেছে, ব্যাক সাইড, হ্যাঁ এটা লিখি ব্যাক সাইড। একজন দেখতেছে ফ্রন্ট সাইড। তো ফ্রন্ট সাইড, যেটা তার ফ্রন্ট সাইড, তার রাইটে তোমার লাল রং আছে, লেফটে ইয়া আছে, কি বলে, গোলাপি। আর যে ব্যাক সাইড দেখতেছে তার রাইটে গোলাপি, লেফটে ইয়া লালটা। কিন্তু বিন্যাস আসলে কিন্তু একটাই, মানে তুমি মালাটা ধরে রাখছো, ওটা একভাবে ধরে রাখছো, ওটা চেঞ্জ করো না। তো এই জন্য আমরা বলি এখানে দুইটা বিন্যাস একটা বিন্যাসে পরিণত হয়েছে। তো এবার যখনই তোমার মালার কথা চিন্তা আসবে, যখনই তোমাকে মালার কথা বলবে, তোমাকে বুঝতে হবে, যদি n সংখ্যক বস্তু থাকে, তাহলে আমার বিন্যাস হবে n-1 ফ্যাক্টোরিয়াল/2। বাই টু কেন আসলো? ওই যে দুইটা বিন্যাস একটা বিন্যাসে পরিণত হচ্ছে। তাহলে এইটা আমাদের সূত্র এবার থেকে। তাহলে এখন যেটা মানে কনসেপ্ট দাঁড়ালো, যদি গোল টেবিল হয়, গোল টেবিল, টেবিলের মতো, গোল টেবিল বা গোল টেবিলের মতো, যেখানে তুমি শুধুমাত্র এক পাশ থেকে দেখতে পারবে, মানে শুধু ফ্রন্ট বা ব্যাক, ফ্রন্ট আর কি, তাহলে সেখানে তোমার সূত্রটা কি? n-1 ফ্যাক্টোরিয়াল। আর যদি মালার মতো হয়, তাহলে তুমি ওখানে n-1 ফ্যাক্টোরিয়াল/2 দিয়ে দিবা, কারণ ওই যে পার্সপেক্টিভটা তুমি দুই ভাবে দেখতে পাচ্ছ এই জন্য। তাহলে এই অ্যান্সারটা কি হবে বলো এখন? কি হবে? 11 ফ্যাক্টোরিয়াল/2। এটা আমাদের অ্যান্সার। বুঝতে পারছো? সেট করলাম। তাহলে এই দুটা জলদি অ্যান্সার বলো আমাকে। হ্যাঁ, এটা 8। আচ্ছা, উপরেরটা তাহলে কেন 6 ফ্যাক্টোরিয়াল বললে? এখানে 2 দিয়ে ভাগ দিলে না কেন? হ্যাঁ,
তার মানে কি তার মানে তুমি অবশ্যই যারা নাচতেছে তাদেরকে, মেয়ের কথাই বলতেছে, যাই হোক, যারা নাচতেছে তাদেরকে তো নিচ থেকে দেখবা না, তাই না? নিচ থেকে তো দেখা যাবে না, অবশ্যই উপর থেকে দেখতে পারবা। তোমার ভিউ হবে ওয়ান সাইড, তাই না? তো শুধু n-1 আর নিচেরটাতে কেন 2 দিয়ে ভাগ দিলা? কারণ এটা তো একটা মালা বা ব্যান্ড, দুই পাশ থেকে দেখতে পারি আমি। তাহলে এখানে হবে n-1/12 হ্যাঁ, ঠিক আছে। তাহলে ও শেষ। আরেকটা দেওয়ার কথা ছিল না? হ্যাঁ, হইছে ওইটা। আর অলরেডি কি বলে, এটা একটু করো তো, কারণ আমি লিখে দিই, তোলা হয়নি ওটা। আমি এই শর্টকাটে লিখি। ধরে নাও 6 জন তোমার আর্টস এর ছাত্র আছে, আর 10 জন তোমার হচ্ছে সায়েন্সের ছাত্র আছে। তো আর্টস এর ছাত্রকে পাশাপাশি বসাবানো, এটা যদিও আমরা অলরেডি করছি, আমি জাস্ট প্র্যাকটিস করার জন্য এটা তোমাকে দিচ্ছি, যে আর্টস এর ছাত্রকে পাশাপাশি না বসিয়ে না বসিয়ে ওই একই প্রশ্ন গোল টেবিলে চারপাশে রাখবো। গোল টেবিলের চারপাশে এদেরকে কত ভাবে বিন্যাস করা যাবে? মানে এই মোট 16 জন আছে, 16 জনকে গোল টেবিলের পাশে আমি বসাবো, কত ভাবে বিন্যাস করা যাবে যদি আমি আর্টসের ছাত্রকে পাশাপাশি না বসাইতে চাই? তাহলে এরকম একটা অঙ্ক করলাম একটু আগে, আর এটা প্র্যাকটিস এর জন্য বলছি, এটা করো, এটা কি হবে অ্যান্সার। ভাবতেছো না? এটাই অ্যান্সার। তাহলে আমি আরেকবার এক্সপ্লেন করে দিই কি হচ্ছে। আহ 10 জন সায়েন্সের ছাত্র আছে, 6 জন আর্টসের ছাত্র। তাহলে প্রথমে এদের কাজটা সেরে ফেলতে হবে, আর্টসের ছাত্রকে ওই 10 জনের আশপাশে রাখতে হবে, তাই না? তাহলে কয়টা প্লেসে রাখতে পারতেছি আমি? ওই যে বললাম, গোল হয়ে থাকলে ওই যতজন আছে অতগুলো প্লেসই হবে। তাহলে এটা হবে 10টা জায়গা। 10টা জায়গায় কয়জনকে বসাবো? 6 জনকে, এদের কাজ শেষ। কিন্তু এখন এই যে কি বলে, সায়েন্সের ছাত্র যে 10 জন আছে, এদেরকে গোল টেবিলের আশপাশে কয়ভাবে সাজানো যেতে পারে? যেহেতু গোল টেবিল, তাহলে আমরা এখানে কি করবো, 10-1 ফ্যাক্টোরিয়াল, এটা হবে আমাদের উত্তর। ঠিক আছে? আচ্ছা, হয়েছে তাহলে, এটা অ্যান্সার। এবার এটা পুনরা পুনরাবৃত্তিমূলক বিন্যাস। যেকোনো তাহলে এখানে কি বলছে, যে এখানে আমি লিখছি কি, যেকোনো বিন্যাসে প্রত্যেকটি জিনিস r সংখ্যক বার পর্যন্ত পুনরাবৃত্তি হতে পারলে n সংখ্যক বিভিন্ন জিনিসের r সংখ্যক একবারে নিয়ে বিন্যাস সংখ্যা হবে n⁻r। ঠিক আছে, এটাতে গেল সূত্র। তাহলে এখন এটা হয় কিভাবে, ওটা দেখতে হবে না? ধরো তোমার কাছে আমি সংখ্যা দিছি 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, সবগুলা দিয়ে দিছি। দিয়ে বলতেছি যে এইখান থেকে তুমি কি করবা, কয়টা ঘর আছে, 1, 2, 3, 4, 5, 6, 6 অঙ্কের কতগুলো শব্দ তুমি গঠন করতে পারবে? 6 অঙ্কের কতগুলো শব্দ, কতগুলি মানে সংখ্যা। তাহলে তুমি কি করতা, যে প্রথমে আমরা কি নিয়ম ছিল, গুণের নিয়ম ভিত্তিটা কি ছিল, যে প্রথম যে ঘরটা, এখানে কয়জনকে বসাইতে পারবো?
যে কাউকে বসাইতে পারবো। এখানে আছে কয়টা? 1 2 3 4 5 6 7 8 9 জন। তাহলে 9 টা অপশন থাকে। এরপরের ঘরে কি থাকে? যে একজনকে তো ইউজ করে ফেলছি। তো এখন তোমার কাছে অপশন আছে কয়টা? 8 9। তারপরে কি থাকতো? তারপর 7 টা অপশন, তারপর 6 টা, তারপর 5 টা, তারপর লাস্টে তোমাদের 4 টা অপশন থাকবে। তাই না? যে ঘরগুলোতে তুমি কতগুলো সংখ্যা ইউজ করতে পারো। একটা ইউজ করার পর তো এটা আর ব্যবহার করা যাবে না। এখন আমাদের তখন আমরা কি করতাম? সবগুলো গুণ করে দিতাম। যে 9 into 10, 8 into 7 into 6 into 5 into 4 এটা ছিল। তো এখন আমরা ওটা ছিল একবার ব্যবহার করি। এখন আমি তোমাকে ওই সত্যটা দিইনি আর। বলছি যে একবার ব্যবহার করো ওটা না। তুমি ইচ্ছা মতো তুমি একটা সংখ্যাকে 10,000 বার ব্যবহার করো, কোনো প্রবলেম নাই। তো এখন ১ম ঘরে যখন তুমি সংখ্যা নিবা, তুমি ৯টাই নিতে পারবা। পরের ঘরে যখন তুমি সংখ্যা নিবা, তোমাকে তো কোনো আর আমি রেস্ট্রিকশন দিইনি। এখন তুমি এখানেও তুমি ৯টা নিতে পারো। তাই না? কারণ একটা সংখ্যা তো আমি একবার ১০ বার ২০ বার ব্যবহার করতে পারবো। পুনরাবৃত্তি করতে পারবো। তাহলে প্রত্যেকটা ঘরে আমার অপশন কতগুলা থাকতেছে বসানো? ৯টাই। প্রত্যেকজনকে আমি নিতে পারতেছি। তাহলে টোটাল এখন যদি বিন্যাস সংখ্যা বের করতে হয় তাহলে এই প্রত্যেকটা অপশনকে কি করতে হবে? গুণ করতে হবে, তাই না? তাহলে তুমি যদি গুণ করো তাহলে 9 ইনটু 9 ইনটু 9 ইনটু 9 ১ ২ ৩ ৪ ৫। তাহলে এটাকে আবার কি লেখা যায়? 9 টু দি পাওয়ার 5, তাই না? 9 টু দি পাওয়ার 5 এটা তো জানি নাকি? 9 টু দি পাওয়ার 5 লেখা যায়। তাহলে এখানে দেখো, তাহলে আমাদের এই 9 কি ছিল? 9 ছিল n সংখ্যক সংখ্যা, তাই না? আমি তোমাকে যতগুলো সংখ্যা দিয়েছি এটা ছিল n সংখ্যক। আর এই 5 কি ছিল? 5 ছিল ৫ টা জায়গা বা ৫ টা অপশন বা এতগুলো সংখ্যা থেকে তুমি ৫ টা সংখ্যা নিবা। তাহলে এটা 5 ছিল নাম্বার অফ মানে কি কতগুলো সংখ্যা তুমি নিবা। তাহলে এটা হচ্ছে আমাদের ওই n, আর এই 5 টা হচ্ছে ওই r। মানে n সংখ্যক জিনিস থেকে r সংখ্যক নিয়ে কতগুলো উপায়ে বিন্যাস করা যায়। তাহলে সেটা হবে n টু দি পাওয়ার r। ঠিক আছে? তাই লিখছে এখানে যে যেকোনো বিন্যাসে প্রত্যেকটি জিনিস r সংখ্যক বার যদি তুমি নিতে চাও, পুনরাবৃত্তি হতে পারবে, তাহলে সেক্ষেত্রে বিন্যাস সংখ্যা হবে n টু দি পাওয়ার r। বোঝা গেছে কি না n টু দি পাওয়ার r সূত্রটা কিভাবে আসে? ঠিক আছে, এখন এই যে বেসিকটা মানে আমরা যেটা পড়লাম আর কি, যে ৯ ৯ ৯ প্রত্যেকটা ঘরে ৯ ৯ করে নেওয়া যাচ্ছে বা প্রত্যেকটা অপশন নেওয়া যাচ্ছে, অ্যাভেল করা যাচ্ছে। অনেকগুলো অঙ্ক আমরা এইভাবেও মানে একটু দেখবো আর কি, যে এইভাবেও আমরা মানে বেসিক থেকে দেখবো আর কি। তাহলে আমার জিনিসটা বুঝতে সুবিধা হবে। কারণ দেখবা যে এমন কিছু এখন অঙ্ক আসবে যেখানে তোমার n কে আর r কে তুমি বুঝতে পারবা না। বুঝতে পারছো? মানে n এর পরিচয় আর r এর পরিচয় তুমি ভুলাই ফেলবে, এরকম হবে। তো দেখো কয়েকটা অঙ্ক আসবে এটা, তাহলে আমরা কয়েকটা অঙ্ক সলভ করি, তাহলে বুঝতে পারবো। এটা কি বলছে? টেলিফোন ডায়ালে 0 থেকে 9 পর্যন্ত লেখা থাকে। ঠিক আছে, টেলিফোন ডায়ালে তোমার 0 থেকে 9 পর্যন্ত লেখা আছে। এখন হচ্ছে যদি ঢাকা শহরের টেলিফোন নাম্বারগুলি 7 অঙ্ক বিশিষ্ট হয়, মানে 7 অঙ্কের নাম্বার হবে একটা নাম্বার, তাহলে ঢাকায় কতগুলো টেলিফোন সংযোগ দেওয়া যাবে, মানে কতগুলো নাম্বার আমরা তৈরি করতে পারবো। তাহলে এটা তো আমি বললামই তোমাকে, তুমি কি ট্রাই করে দেখবা? এটা 10 টু দি পাওয়ার 7। হ্যাঁ, এটা 10 টু দি পাওয়ার 7। তাহলে এটা খুবই ইজি না? মানে পুনরাবৃত্তি গুণক বিন্যাস তো খুবই মানে ইজি লাগতেছে আমার কাছে। মানে জাস্ট দেখতে হবে যে কয়টা প্লেসে আমি বসাইতে পারবো এবং আমাকে অপশন কতগুলো দিচ্ছে। মানে ওই 7 অঙ্ক বিশিষ্ট সংখ্যা বানাইতে হলে আমার অপশন কয়টা? 10টা। 0 থেকে 9 পর্যন্ত সংখ্যা হচ্ছে 10টা। তাহলে এটা হবে 10 টু দি পাওয়ার 7। 1 2 3 4 5 6 7। 7টা প্লেস বা 7 অঙ্ক বিশিষ্ট, তাহলে এখানে আমি 10টা সংখ্যা নিতে পারবো। 0 থেকে 9 10 জন, 10টা সংখ্যা। তাহলে এখানেও 10, এখানেও 10, এখানেও 10, এখানেও 10, প্রত্যেকটা ঘরে 10 10। তাহলে এটা আসছে 10 টু দি পাওয়ার 7। তাহলে আমাদের এখানে 10 কে n হচ্ছে ওই 0 থেকে 9, আর r কে এটা হচ্ছে r এর ভ্যালু। পরেরটা করো। 10 টু দি পাওয়ার 4, মানে একটি তালা 4টি রিংয়ের প্রত্যেকটি 0 থেকে 9 পর্যন্ত অঙ্কগুলো মুদ্রিত আছে। 4 অঙ্কের একটি মাত্র সংখ্যা তৈরি করতে হবে 10 টু দি পাওয়ার 4। আচ্ছা, অনেক তাড়াতাড়ি বলতেছো, কারণ জিনিসগুলো সোজা। 4টা রিং প্রত্যেকটা। আচ্ছা, এটা মানে
তুমি কি মানে জাস্ট এটা বললা যে এখানে 10 আছে, এখানে তাহলে 4 আছে, তাহলে এটা আমার আর এটা আমার n, তাই তো? এটা এখন তো এটা কি বোঝাচ্ছে বলো তো? এটা মানে অঙ্কটা বুঝো আর কি, অঙ্কটা কি বুঝতে পারছো? এটা তো তুমি বললা 10⁴ হবে। হ্যাঁ, হ্যাঁ, নোট কি গুলো ওই যে এখানে এই যে কি গুলো থাকে। হ্যাঁ, এই যে নোট কি গুলোতে এরকম ভাবে থাকতো তাই না? তাই এখানে তোমার এগুলোকে ঘুরাইতে পারতা, ঘুরাই ঘুরাই পাসওয়ার্ড তৈরি করতে পারতা। তো এখন তোমার এখানে 4টা রিং আছে, মানে 4টা আর কি এরকম এরকম নব আছে, যেগুলাতে 0 থেকে 9 পর্যন্ত আছে। তো এখানে কতগুলো অপশন থাকতেছে? 10টা। এখানেও 10টা, এখানেও 10টা, এখানেও 10টা। তাহলে টোটাল কতগুলো পিন হবে? 10⁻⁴। আচ্ছা, হলো। ঠিক আছে, এইটা করো, এই যে উপরেরটা এটা। কি বলছে? 10⁹ আচ্ছা, ওকে, হয়তো হয়েছে। আর টেলিটকের মোবাইল নাম্বারগুলি প্রথম 3টি অঙ্কের কোড নম্বর এটা 015। মোট কতগুলি মোবাইল সংযোগ দেওয়া সম্ভব? তাহলে আমরা জানি আমাদের যে মোবাইল নাম্বার গুলো তো কত ডিজিটের বলো দি? 11 ডিজিটের না? তাহলে 11 ডিজিটের যদি হয় তাহলে 015। তাহলে বাকি কতগুলো ডিজিট আমাকে ফিল করতে হবে এরকম এরকম? কতগুলো ডিজিট? 8টা। তাহলে 8টা জায়গায় তোমার নম্বর কতগুলো তুমি 0 থেকে 9 মতো বসাতে পারো? হ্যাঁ, তাহলে 10⁸ অ্যান্সার হবে। বুঝতে পারছো তো? 015 এটা তো ফিক্স। আচ্ছা, আচ্ছা, খুব ভালো। ঠিক আছে, তাহলে ওই তো তোমার কাছে অপশন আছে কয়টা? 8টা, মানে 8 অঙ্ক বিশিষ্ট আর কি করতে হবে। প্রত্যেকটা অপশনে তুমি 10 10 10 বসাইতে পারবো। 10⁸ এতগুলি, এতগুলি 10⁸ অনেকগুলা। খুলনা শহরের ফোন নাম্বার এত এত দিয়ে শুরু এবং 6টি অঙ্ক, সর্বমোট সংযোগ কয়টি? আচ্ছা, তাহলে এটা কি বলছে যে খুলনা শহরের ফোন নম্বর গুলা 72 দিয়ে, 73 দিয়ে আর 76 দিয়ে শুরু হয়। তো 6টি অঙ্কের সর্বমোট সংযোগ কয়টি থাকা সম্ভব? সর্বমোট কতগুলো সংযোগ দেওয়া যেতে পারে? যে 72 দিয়ে কিছু, 73 দিয়ে, 76, 6 অঙ্কের, সর্বমোট 6 অঙ্ক। তাহলে দেখো এটা যেটা করতে হবে, এটা কেস করে করতে হবে। যে কেস ওয়ান, যে আমাদের যে নাম্বারটা সেটা হচ্ছে তোমার 72 দিয়ে শুরু। তাহলে 72 দিয়ে শুরু হলে সর্বমোট 6 অঙ্কের নাম্বার বানাইতে হবে। তাহলে বাকি আছে আর 4টা। তো এই 4টাতে তুমি 10টা, 10 10 করে 10টা অঙ্কই ব্যবহার করতে পারো। তাহলে কত উপায় করা যাবে? 10⁴। তাহলে কেস টু তে তোমার যদি হিসাব করো, এখানেও তাহলে তোমার এখান দিয়ে 73 দিয়ে শুরু, এখানে 4টা অপশন থাকবে, এখানেও তোমার 10⁴ কতগুলো নাম্বার তৈরি করতে পারবে। এবং কেস থ্রি, এটা 76 দিয়ে শুরু, এখানেও তুমি 4টা অপশন পাবো, এখানেও 10⁴ দিয়ে তৈরি করতে পারবে। তাহলে এখন এই 10⁴, 10⁴ এবং 10⁴ এগুলো কি সব গুণ করবো নাকি যোগ করব? কয়টি সম্ভব চাইছে না? যোগ করব, কারণ সবগুলো তো আলাদা আলাদা, অবশ্যই এগুলো সব যোগ করবো। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি? 3 × 10⁴ এতগুলো সংযোগ দেওয়া যাবে। ঠিক আছে, এটা বুঝছো তো 10⁴ কেন হলো? সর্বমোট 6 অঙ্কের দিতে হবে, 72 তো আছে আর আছে 4টা। তো প্রত্যেকটাতে তুমি 0 থেকে 9, 0 থেকে 9 সবগুলো ব্যবহার করতে পারবো। তাহলে 10 10 10 করে। আচ্ছা,
হ্যাঁ, এখন এইটা করো তো, এটা পারো কিনা, ট্রাই করো তো। একটি পদের জন্য ৩ জন প্রার্থী আছে এবং ৫ জন লোককে ভোটে একজন নির্বাচিত, মানে ৫ জন ভোট দিতে পারবে আর কি। ভোটার সংখ্যা ৫। আর মানে কি বলে এটাকে, ইংরেজিটা তো ভুলে গেলাম। ভোটার, প্রার্থীর ইংরেজিটা কি? এটা হলো প্রার্থী। হ্যাঁ হ্যাঁ, ক্যান্ডিডেট, রাইট। ক্যান্ডিডেট, ক্যান্ডিডেট আছে 3। বানানটা বলতে ভুলে গেছি, আচ্ছা যাই হোক। ভোটার আছে ৫ জন, ক্যান্ডিডেট আছে ৩ জন। কতগুলা ভোট হবে, সরি, কত প্রকারে ভোট দেওয়া যেতে পারে? কত প্রকারে ভোট, কতগুলা ভোট না, কত প্রকারে ভোট দেওয়া যেতে পারে? থ্রি ইন্টু ফাইভ? এটা কেন বললো 3 × 5? বলো, এটা এখন বলো, এটা কি 5⁻³ হবে নাকি 3⁻5 হবে, এটা বলো। পুনরাবৃত্তিমূলক জিনিস আর কি। আচ্ছা, আমি বলি। তাহলে দেখো, এখানে তোমার ৩ জন প্রার্থী, ভোটার আছে ৩ জন, সরি, ভোটার আছে ৫ জন এবং ক্যান্ডিডেট আছে ৩ জন। এখন ৫ জন যে ভোটার, একজন ভোটার যে কোনো প্রার্থীকে ভোট দিতে পারে কিনা? কারণ ৩ জন কাছে, ওর কাছে অপশন আছে ৩টা ভোট দেওয়ার। ও যে কোনো কাউকেও দিতে পারে, তাই না? তাহলে আমার কাছে এই যে ভোটার আছে ৫ জন, এ যে কোনো, মানে প্রথম জন যে কোনো ৩ জনকে দিতে পারে, তো 3। দ্বিতীয় জন যে কোনো ৩ জনকেই দিতে পারে, সেও 3। তারপরে ওর তৃতীয় জনের কাছে সেম অপশন, চতুর্থ জনের কাছে সেম অপশন এবং পঞ্চম জনের কাছেও সেম অপশন। মানে বলছে না কত প্রকারে ভোট দেওয়া যেতে পারে। তা আমি দেখলাম যে একজন কয় প্রকারে ভোট দিতে পারে, তো আমাকে ৫ জন কয় প্রকারে ভোট দিবে, ওটা আমাকে দেখ। মানে ব্যাপারটা হচ্ছে যে, ধরে নাও প্রথম জন এ কে দিল ভোট, দ্বিতীয় জন বি কে, মানে এরকম ভাবে চিন্তা করো, যেটা ফার্স্ট, যেটা সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, এ বি সি ৩ জন লোক আছে। তো কত প্রকারের হইতে পারে ভোটের ভোটের ধরনটা? যে প্রথম জন ধরে নাও এ কে দিল, দ্বিতীয় জনও এ কে দিল, তৃতীয় জন বি কে দিল, তৃতীয় জন সি কে দিল, আর আহ, পঞ্চম জন আবার এ কে দিল। তাহলে এইটা একটা প্রকার হইতে পারে যে এ বি সি এ। আর কি হতে পারে, এরকম আরো অনেকগুলা, অতগুলা তো আমি বানাইতে পারবো। তো ব্যাপারটা হচ্ছে এরকম। তাহলে আমরা দেখলাম যে প্রথম জন দিতে পারতেছে হচ্ছে ৩ জন কাকে, দ্বিতীয় জনও দিতে পারতেছে ৩ জন কাকে, এবং চতুর্থ জন ৩ জন, এরকম। তাহলে কি বলে, আমাদের টোটাল বিন্যাস কি হবে বলো? 3 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 3, এতগুলো উপায় হইতে পারে। 3⁵ এটা আমার চান্স। এখন এটা আসলে বোঝাটা একটু কঠিন হয়ে গেল, উল্টাটাও তো করতে পারতাম আর কি। মানে ধরে নাও যে ৩ জন নিলাম, নিয়ে এখন আমি এখানে দেখবো যে এটা আমি ক্যান্ডিডেট নিলাম, যে এই ক্যান্ডিডেট কয়জন, কে এই ক্যান্ডিডেট কে 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 ভোট দিল, মানে ৫ জন, মানে এ বি সি ডি ই, এদের মধ্যে কে কে ভোট দিল। তাহলে এইটা আসলে হবে না। এটা তোমার কাছে চাইনি, তোমাকে চাইছে যে কত প্রকারে কতগুলো ভোট হইতে পারে, কত প্রকারে ভোট দেওয়া যেতে পারে। তো তুমি যেটা বুঝাইলাম ওইটা হবে আর কি answer। তো এখন এই ধরনের অঙ্কগুলা এত কিছু মাথা ঘামাবো না, আমরা একটু শর্টকাট পদ্ধতি আছে, সেটা কি, এটা কথা মনে রাখবো, যে এন এখানে কি 3, তাইলে এন নাকি, আর 5 কি, আর ওই যে n⁻r হইতো না, এখানে হচ্ছে আমাদের n কে 3 আর 5 কে r। তাহলে এখানে কিন্তু উল্টে গেছে। আগে প্রত্যেকটাতে কি ছিল, উপরে যেটা থাকতো ওটা ছোট, আর নিচে যেটা থাকতো ওটা বড়, 10⁴। n এর ভ্যালু বেশি, আর এর ভ্যালু কম। প্রত্যেকটাতে তাই গেছে, তাই না? কিন্তু এইবার একটু উল্টে গেছে, নিচেরটাই কম, উপরেরটাই বেশি। তো এটা এরকম যদি আসে, তখন তুমি যেটা মনে রাখবা, যে নিচে যেটা বেস যেটা আছে, ওখানে কে থাকবে, ওখানে ও থাকবে। এটা হচ্ছে কথাটা এরকম, যে একাধিক
নিতে পারে। আর এখানে একাধিক যেতে পারে। এইটা মনে রাখো যে বেসিক কাকে বসাবো, যে একাধিক নিতে পারে, আর পাওয়ারে কাকে বসাবো, যে একাধিক যেতে পারে, মানে যেই বস্তুটা বা যেই জিনিসটা যে এটার সাথে মিলো। প্রার্থী, একজন প্রার্থী একাধিক জনের ভোট নিতে পারে। অর্থাৎ সে মানে ধরুন ৫ জন প্রার্থী আছে, সরি ৫ জন ভোটার আছে, ও যে কারো ভোট নিতে পারে। তো সে একাধিক নিতে পারে। আরেকজন ভোটার, সে যে কাউকে ভোট দিতে পারে, একাধিক স্থানে যেতে পারে, মানে যে কাউকে ভোট দিতে পারে। তাহলে ভোটারটা এইভাবে চিন্তা করো, যে একাধিক যেতে পারে আর এটা হচ্ছে একাধিক নিতে পারে। মানে যেমন এখন তুমি চিন্তা করো একজন ভোটার মানে একাধিক প্রার্থীকে কি ভোট দিতে পারবে? সে তো একজনকেই দিতে পারবে। মানে কথা হচ্ছে যে মানে নিতে পারার ব্যাপারটা, সে কি একাধিক নিতে পারবে? মানে আমরা এইভাবে চিন্তা করি যে ভোটার আছে, সে সে কি মানে ক্যান্ডিডেট কে নিবে, মানে কি বলে, আমি কি বলতেছি, হ্যাঁ ক্যান্ডিডেট কে, একাধিক ক্যান্ডিডেট কে নিবে না, এরকম না। তার কাছে একাধিক ক্যান্ডিডেটের কাছে যাওয়ার অপশন আছে। মানে জিনিসটা কি বুঝতে পারছো কিনা, মানে এতটুকু যা বলছি সেটুকু দিয়ে, মানে এগুলাতে আমরা মিলাই আর কি, দাঁড়াও মানে এর আগের গুলাতে মিলাই দেখি। যেমন হলো কোনটাতে মিলাবা, এইটাতে মিলে দেখো, এই যে এইটাতে, যে 0 থেকে 9 আর ডিজিট আছে তোমার কাছে 7 ডিজিটের, তোমাদেরকে নিতে হবে। তো প্রত্যেকটা ডিজিট সে একাধিক যেতে পারে। মানে সে একাধিক যেতে পারে বলতে কি, সে ওই 0 থেকে হ্যাঁ বলো। একাধিকবার চুজ করা যাবে, মানে একাধিকবার চুজ না, এইভাবে বলতে ও একাধিক জনকে নিতে পারবে আর কি। মানে ওকে আমি একাধিক জন দ্বারা ফিল করতে পারবো। এভাবে চিন্তা করো যে ওকে আমি ফিল করতে পারবো একাধিক জন দিয়ে, সেটা বেশ, এইভাবে চিন্তা করতে পারো। মানে এটাও আসলে একটা খুব ভালো করে বোঝা যায় না, তাও এটা আর কি, যেগুলো আর কি এরকম যেখানে বোঝা যায় না, ওখানে আসলে ভালো কাজে দিবে। আচ্ছা আমরা আরো কয়েকটা করে দেখি তাও। যেমন এটা করে দেখি, রাজশাহী সিটি কর্পোরেশনের মোট ভোটার সংখ্যা হচ্ছে এতজন, ভোটারের সংখ্যা এতজন বলে দিছে। তো 4 জন মেয়র পদপ্রার্থীর মধ্যে একজন মেয়র কতভাবে নির্বাচিত হতে পারে। না ভোট বলে কিছু নাই এই সমস্যাটা, যাই হোক ওটা বাদ দাও। তো এইটা এর আগেরটার মতো আর কি, যে 4 জন মেয়র আছে আর ভোটার আছে এতজন, তাহলে এটা কিভাবে করবো? তাহলে এখানে দেখো একজন মেয়র আছে, সে একাধিক জনকে নিতে পারবে, একাধিক জনের ভোট নিতে পারবে। অর্থাৎ সে সবারই ভোট নিতে পারবে, মানে তার কাছে তাকে আমি যে কাউকে দিয়ে ফিল আপ করতে পারবো। তাহলে এখানে যেটা হবে, তোমার অ্যান্সার আসলে 4 টু দি 4, এই যে যেটা আছে আর কি, ওটা হবে। এই জিনিসটা কি একটু কনফিউজিং লাগতেছে নাকি? হ্যাঁ, এগুলা তোমার বিন্যাসের অঙ্কগুলোতে ছোট ছোট অঙ্ক আর কি, তবে হ্যাঁ মানে এই একটা এরকম এত শর্টকাট অঙ্ক দিবে না, মানে তোমাকে আরো কয়েকটা শর্ত টর্ত দিয়েই আসবে আর কি। এই বিন্যাস অঙ্কগুলো এরকম ছোট ছোটই হবে, মানে এগুলো সিকিউ তো আসার মতো। ঠিক আছে, তোমাকে তখন কি করতে হবে, একবারে তো তুমি অ্যান্সারটা করবে না, তোমাকে আর কি একটু বাংলা কথা লিখতে হবে, এটা এত, ওটা দেওয়া আছে এত, তারপর কিভাবে তুমি অ্যাপ্রোচ করলা বা তুমি করলে একটু বাংলা কথা এক্সপ্লেন করতে হবে, এই করে তোমাকে অ্যান্সারটা করতে হবে। তো যাই হোক, মানে তোমার হচ্ছে যে এইটা এখন বুঝতে পারলা কিনা, এটা হচ্ছে কথা, যে একাধিক নিতে পারবে আর এটা একাধিক যেতে পারবে। আমরা এর আগের গুলোতে মিলাই দেখতে পারি, যেমন হলো কোনটা মিলাই দেখি, ধরুন এটা যদি আমি মিলাই, যে তোমার কাছে এখানে আছে 10 টু দি পাওয়ার 7 ছিল, ঠিক আছে, 7টা জিনিস, এটা তো সহজে বোঝা যাচ্ছে যে কোনটার পাওয়ার কোনটা হবে। তাও যদি আমরা ওই কনসেপ্টটা কাজে লাগাই, একাধিক নিতে পারবে আর একাধিক যেতে পারবে কনসেপ্টটা,
তাহলে এটা কিভাবে করবা বলো দি? মানে এটা এরকম ছিল না? ৭ টা প্লেস ছিল। ১, ২, ৩, ৪, ৫, ৬। তো একটা ছিল একাধিক নিতে পারবে। তো একাধিক নিতে পারবে হলো বলতে কি বোঝাচ্ছে? 0 থেকে 9 এই সংখ্যাগুলো আর ৭ টা স্পেস। এখানে ওই জিনিসটা আসলে খুব একটা মানে ভ্যালিড লাগতেছে না আমার কাছে। এটা হচ্ছে এই অঙ্কগুলাতে বেশি ভ্যালিড হয়। যেমন হচ্ছে ধরুন আরেকটা অঙ্ক করি দাঁড়াও। যেমন এই অঙ্কটাতে তুমি যদি ওইটাকে কাজে লাগাও তাহলে তুমি দেখবা যে এটা করি দাঁড়াও, এটা করি। বলছে যে অরিন তার বিবাহ অনুষ্ঠানে ১৩ টি আংটির উপহার পাইছে। মানে অরিন নামে কেউ আছে, সে তার বিবাহ অনুষ্ঠানে ১৩ টা আংটি পাইছে। আর ১০ টা আঙ্গুল আছে। ১০ টা আঙ্গুলে আংটিগুলো কতভাবে পড়তে পারবে? ধরে নাও একটা আঙ্গুলে সে অনেকগুলো আংটি পড়তে পারবে। মানে একটা আঙ্গুলে ধরে নাও ১৩ টা আংটি পড়তে পারবে। এটা তোমার আছে। ঠিক আছে? মানে এরকম হইতে পারে যে সে একটা আঙ্গুলে ১৩ টা আংটিই পড়ছে। ঠিক আছে? তো এরকম এখন এটা কিভাবে করবা বলো? কতগুলা কতভাবে ১০ টি আঙ্গুলে আংটি কতভাবে সে পড়তে পারবে? এটা আরকি তোমাকে বলছে। একটা জিনিস তোমার খেয়াল করো যে মানে এখানে কিন্তু পুনরাবৃত্তি হ্যাঁ, কি হবে? 10 টু দি পাওয়ার 13 আচ্ছা 10 টু দি পাওয়ার 13 টা কি হইলো? কিভাবে বললা তুমি বলো? মানে তোমার এই আইডিয়াটা বলো। কেন তুমি 10 টু দি পাওয়ার 13 বললো? হ্যাঁ, কি করে? মানে কি আইডিয়াটা কি বলো? 13 টু দি পাওয়ার 10 কেন বললাম? হ্যাঁ, ওটাই ওরকমই আরকি। যে তোমার একটা আঙ্গুল তো ১৩ জনকেই নিতে পারতেছে। মানে ১৩ টা আংটিকেই নিতে পারতেছে। আর ১৩ টা আংটি ১০ টা আঙ্গুলে যেতে পারতেছে। ওই যে ভোটার আর ক্যান্ডিডেটের মতোই। যে ১৩ জন আংটি তো ১০ টা আঙ্গুলে যাইতে পারে। তাহলে উপরে আমাদের ১৩ হবে, নিচে ১০ হবে। কিন্তু তার আগে সেটা তো তুমি জানো যে পুনরাবৃত্তি করে এটা হবে। ধরে নাও তো আমরা এখন পুনরাবৃত্তি করতেছি, তাই না? এজন্য তো আমরা এই n টু দি পাওয়ার r সূত্রটা ব্যবহার করতেছি। এখন তোমাকে পরীক্ষার হলে যখন এরকম একটা অঙ্ক দিবে, এখানে কি পুনরাবৃত্তি ইউজ করতে বলছে কোথাও? বলেনি তো। তো তখন তুমি এটা বুঝা পাইতা যে এটা পুনরাবৃত্তি করে করতে হবে। বুঝতেছো কি? পরীক্ষার হলে কিন্তু বুঝতে হবে। অঙ্কটা পড়ে বুঝতে হবে যে আচ্ছা এটা পুনরাবৃত্তি করে করতে হবে আমাকে। এটা ওই কনসেপ্টে দিয়ে আসে। তো এটা কিভাবে শিখতে হবে? শিখা যাবে। এটা অঙ্ক বেশি, বেশি প্র্যাকটিস করতে হবে। যে তাইলে তুমি অঙ্কটা এই যে বিন্যাসের অঙ্ক এটাই আরকি যে তোমাকে একটা অঙ্ক থেকে আরেকটা অঙ্ক আলাদা করতে হবে। ২ টা মার্জ করে দিলে গেল। হ্যাঁ, পুনরাবৃত্তি না করে মানে এরকম টাইপের কিন্তু পুনরাবৃত্তি না করে, তাই তো? ধরে নাও এটা ধরে নাও পুনরাবৃত্তি না করে বলতে কি যে তখন অবশ্য বলে দিবে যে একবার ব্যবহার করে এটা করো। তো যে আমি এই মুহূর্তে আমার মাথায় আসতেছে না যে এরকম করে আ বলা যায় কিনা। যেমন এই অঙ্কটায় যদি বলতো যে পুনরাবৃত্তি না করে, হ্যাঁ? ১৩ টি আংটি উপহার দেওয়া হয়েছে। আ মানে আংটিগুলা হ্যাঁ, এক একটা আংটি ব্যবহার কোন মানে কোন আংটি পুনরাবৃত্তি করা যাবে না। ওটা না করে তুমি কতগুলা বিন্যাস হইতে পারে। এরকম করে যদি বলতো আরকি। তা এটা করো তাইলে। বলছে কোন বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় ৩ টি পুরস্কার
দেওয়া হবে। একটা সদাচরণের জন্য, একটা সাধারণ উন্নতির জন্য, একটা ক্রিয়ার জন্য নির্ধারণ করা হয়েছে। খেলাধুলায় একটা হচ্ছে ওর একটা ইয়া হবে। ৩ টা কারণে পুরস্কার দেওয়া হবে। ১০ জন বালকের মধ্যে পুরস্কারগুলো আমি দিব। কতভাবে দিতে পারি? 3 to the power 10, 3 to the power 10 ওইটা কি হলো? 3 কেন বললা তুমি? 3 মানে পুরস্কার সংখ্যা 3 তাই না? পুরস্কার। পুরস্কার আছে ৩ প্রকারের। আর ১০ টাকে হচ্ছে সংখ্যা মানে স্টুডেন্ট। স্টুডেন্ট হচ্ছে কে? 10 তাই তো? তো আমরা কি পড়ছি? একাধিক নিতে পারবে, তাই না? তা পুরস্কার কি ১০ জনকে নিবে নাকি? একটা স্টুডেন্ট নিতে পারবে। একটা স্টুডেন্ট হতে পারে যে ও ভালো স্টুডেন্ট, সে খেলাধুলায় ভালো, তার হচ্ছে পড়ালেখা একাডেমিকও ভালো। সে সে পুরস্কার সব পায় গেছে। এরকম হইতে পারে না? তাইলে স্টুডেন্ট একাধিক পুরস্কার নিতে পারতেছে। আর এই পুরস্কারগুলো একাধিক স্টুডেন্টদের কাছে যেতে পারতেছে। যে ধরে নাও আমি সদাচরণের যে পুরস্কারটা সেটা আমি একেও দিলাম, ওকেও দিলাম। মানে একটা পুরস্কার আমি তো ১০ জনকেই দিতে পারব। মানে দেওয়া যায় যায় যাইতে দেওয়া যাচ্ছে। তাইলে 10 to the power 3 হবে। ঠিক আছে? একটা মনে রাখো যে একাধিক নিতে পারবে। ওইটা মনে রাখলেই হয়। বুঝা পাইছে কি? 10 to the power 3 হবে এটা। আচ্ছা এই অঙ্কটা যদি তোমাকে এটা দিত যে এখানে শতকরা বলবে যে একটি আঙ্গুলে শুধু একটি আহ আংটি পরতে পারবে। ধরে নাও আংটি পরতে পারবে। মানে একটা আঙ্গুলে সে একটা কিন্তু আংটি পরতে পারবে, ২ টা পরতে পারবে না। ঠিক আছে? নরমালি কি হয়? একটা আঙ্গুলে আমরা অনেকগুলো আংটি পরতে পারি। এখানে ১৩ টা খুবই অ্যাবসার্ড একটা নাম্বার দিছে। ১৩ টা না দিয়ে আসলে এখানে যেটা উচিত ছিল ধরুন না কিন্তু ১৩ নেই। ১৩ না দিয়ে আমরা এটা একটু মানে মোর ইয়া করার জন্য আমি ৪ টা দিলাম। ১০ টা আঙ্গুল আছে। তো এখন ১ম এ এই শর্তটা বাদ দিয়ে অঙ্কটা করো। যে আমি এই শর্ত দেইনি তোমাকে। সেটা বাদ দিয়ে অঙ্কটা করতে হবে। আরেকটা এই শর্তটা সহ অঙ্কটা ২ টা অ্যান্সার আসবে। তোমাকে ২ টা বলো ২ টা অ্যান্সার কি আসবে? ১ম টা কি হবে? যে ৪ টি আংটি উপহার পাইছে। ১০ টি আঙ্গুলে আংটিগুলো কতভাবে পড়তে পারবে? হ্যাঁ, হুম, 10p4 হ্যাঁ, ঠিক আছে। এটাও ঠিক আছে, এটাও ঠিক আছে। তাহলে এগুলো এক্সপ্লেইন করতে হবে তো, তাই না? 10 to the power 4 কেন দিলাম? কারণ তোমার কাছে আংটি আছে ৪ টা। আংটি কয়টা ছিল? ৪ টা। তো ৪ টা আংটির মধ্যে ১ম আংটিটা তুমি আ ১০ টা আঙ্গুলেই পড়তে পারো। তাই না? যে ১ম আংটিটা আমি ১০ টা আঙ্গুলে পড়তে পারবো। ২য় আংটিটাকেও আমি ১০ টা আঙ্গুলে পড়তে পারবো। ৩য় আংটিটাকেও আমি ১০ টা আঙ্গুলে পড়তে পারবো। অর্থাৎ এটা হচ্ছে আমাদের এটা। তাই না? তাহলে এটা কত আসতেছে? 10 to the power 4 তাই না? আর এখানে কি ছিল? এইখানে ছিল যে এই ৪ টা আংটি। এই ১ম আংটিটা কয়টা আঙ্গুলে পরা যাবে? ১০ টা। পরেরটা কয়টা আঙ্গুলে পরা যাবে? পরেরটা একটা আঙ্গুলে তো একটা পরে ফেলছো। এখন তোমার হাত হাতে আঙ্গুল আছে কয়টা? ৯ টা। তারপরে কি? তারপরে আছে ৮ টা। তারপরটা তারপরটার জন্য অপশন থাকবে ৭ টা। তো 10 into 9 into 8 into 7 এই জিনিসটাকে তো আমরা 10p4 নামে করে আসতেছি। তাই না? এইটা হচ্ছে আমাদের কথা। তো খালি খেয়াল রাখবা যে একাধিক নিতে পারে। তাই না? এটা একটু নিজেও চিন্তা করবা। নিজেও চিন্তা করবা যে আসলে কেন হলো?
ওইটা চিন্তা করলেও হয়। তা আর ওটা আরকি যে সহজ করে দিলাম যে একাধিক নিতে পারবে। মানে যে বেস থাকবে সে একাধিক নিতে পারবে। ওকে। আর কি এরকম অঙ্ক আছে? আমার আর অঙ্ক নাই। মানে আমি এগুলাই পাইছি মোটামুটি। ও হ্যাঁ, এটা আরেকটা ছিল। এটা করো। কি হবে এটা? এতক্ষণ সময় লাগতেছে কেন? 5 টু দি পাওয়ার 7 কেন 5 টু দি পাওয়ার 7 কেন? ৫ টি বক্সে ৭ টি চিঠি কতভাবে ফেলানো যায়? সরি ফেলা যায়। তাহলে ওটাই যে ৫ টি বক্সে ৪ টি। আচ্ছা এটা কি বললো? 5 টু দি পাওয়ার 7 নাকি? এটা না অ্যান্সার বললা? আ 75 কেন না? এটা কেন নিলা না? এটা ধরুন পুনরাবৃত্তি নাও এটা যে পুনরাবৃত্তি হবে হ্যাঁ, কি বলেন নাই? হুম, এটাই আমি বলতেছিলাম যে তোমাকে তো বলেনি যে একটা পোস্ট বক্সে তুমি একটা চিঠিই ফেলতে পারবা। বলছে? বা একটা চিঠি তুমি মানে কি বলে? একটা পোস্ট মানে উভয় একবার তো কথা জিনিসটা বলেনি। তার মানে তুমি একাধিকের অপশন এখানে রাখতেছো। যখন 75 বললা, 75 বলাতে তোমার যেটা আসলো যে ৫ টা পোস্ট বক্স আছে। তো ৫ টা পোস্ট বক্সে আমাকে ৭ টা চিঠি ফেলতে হবে। তো ১ম টাতে আমি যখন ফেলবো আমার কাছে অপশন থাকবে ৭ টারই। তারপরেরটাতে যখন ফেলবো আমার কাছে অপশন থাকবে ৬ টা। তারপরটাতে যখন ফেলবো ৫, ৪, ৩। তো এইটা আমরা কি করে আসছি 7p5 দিয়ে। মানে 7 ইনটু 6 ইনটু 5 ইনটু 4 ইনটু এটা হচ্ছে আমাদের 7p5। এখন এখানে কিন্তু ওটা বলেনি। বলছে কি? ওটা বলেনি। বলছে কতভাবে ফেলানো যায়। তার মানে আমি পুনরাবৃত্তির এখানে অপশন রাখছি। তাই না? পুনরাবৃত্তির অপশন রাখা হইছে এখানে। তাহলে এখানে আসলে যেটা হচ্ছে যে ৫ টা বক্সে ৭ টা চিঠি যখন তুমি ফেলবা এটা কতভাবে ফেলানো যাইতে পারে? এর নিচে কি বলছিলাম যে একাধিক নিতে পারে। তা একাধিক নিতে পারবে মানে ৫ টা পোস্ট মানে পোস্ট বক্স যেগুলো আছে সে ৭ টা চিঠিকে নিতে পারবে। জিনিসটা কি বুঝা গেছে? না এভাবে বলা যায় যে একটা চিঠি না এটা আসলে উল্টাভাবে চিন্তা করতে হবে। যে এইভাবে 5 টু দি পাওয়ার 7 তো তাহলে ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭ তাহলে ৭ টা চিঠি আছে। এই ১ম চিঠিটার আমি যেকোনো পোস্ট অফিস বক্সেই ফেলতে পারবো ৫। পরের চিঠিটাতেও আমি একই জিনিস। তারপরটাতেও তাই, তারপরটাতেও তাই, তারপরটাতেও তাই। তাহলে আমার 5 টু দি পাওয়ার 7 এটা হচ্ছে। তো যাই হোক এটা একটু খেয়াল রাখতে হবে যে কে একাধিক নিতে পারতেছে এটা। আচ্ছা। তাইলে লাস্ট এটা নিয়ে আরেকটা অঙ্ক আমি দিই। তো হচ্ছে এটা কি হবে অ্যান্সার?
5 to the power 4। আচ্ছা, ঠিক আছে, একটু খালি ভুল হয়েছে। বলছে একটি তালা 4টি রিং এর প্রত্যেকটি 5টি করে অক্ষর মুদ্রিত আছে। প্রতিটি রিং এর একটি করে 4টি অক্ষরের একমাত্র বিন্যাসের জন্য তালাটি খোলা গেলে কতগুলি বিন্যাসের জন্য তালা খোলা? না, ঠিকই বললাম। তাই তো ঠিক। তো তুমি কি অঙ্কটা ভালো করে পড়ছো? অঙ্কটা পড়ো তো। অঙ্কটা ভালো করে পড়ো আগে। 4টা রিং আছে। হুম। তাহলে প্রথমে কেন 5 to the power 4 হলো ওটা বলি। 4টা তোমার ওই যে রিং আছে, এই যে 4টা রিং, এভাবে চিন্তা করো। 4টা রিং আছে। তো আচ্ছা, তোমাকে একটা বলি যে যখনই ওরকম ইয়া থাকবে, বাংলা কোথায় লেখা থাকবে, তো তুমি হচ্ছে একটু এইভাবে চিন্তা করবা, ওই যে কে একাধিক নিতে পারো, যখন সংখ্যা টংখ্যা দেওয়া থাকে তখন তুমি এভাবে চিন্তা করো। যাই হোক, 4টা রিং আছে, 4টা রিং এ তুমি 5টা করে অক্ষর মুদ্রিত আছে। তার মানে ওই যে অনেকটা, ধরুন জিরো থেকে, মানে যে প্রত্যেকটা রিং এ ধরুন A B C D E পর্যন্ত মুদ্রিত আছে। তাহলে এই প্রথম রিং এ তুমি ইচ্ছা মতো যে কোনো A B C D E এর মধ্যে যে কোনোটা দিতে পারো। এটাতেও তাই, এটাতেও তাই, এটাতেও তাই। তাহলে 5 to the power 4 সংখ্যক বিন্যাস সবগুলো গুণফল হবে। এখন বলছে যে প্রতিটি রিং একটি হ্যান করে কতগুলোর জন্য খোলা যাবে না। তার মানে তোমার কাছে একটা পাসওয়ার্ড থাকবে যেটার জন্য খোলা যাবে। বাকিগুলো তোমার টোটাল বিন্যাস কত? 5 to the power 4, তার মধ্যে একটা বিন্যাস নিছো যেটা তোমার নিজের পাসওয়ার্ডটা আছে। তাহলে বাকিগুলা দিয়ে অবশ্যই খোলা যাবে না। তাহলে এটা কি এক বিয়োগ করতে হবে। কেন এই এক বিয়োগ করতে হলো? যে এই একটা দিয়ে তো তুমি খুলতে পারো, তোমাকে বাকিগুলা দিয়ে তুমি খুলতে পারবে না। তাহলে এটা হবে 624। ঠিক আছে। এখানে আমি আরেকটা অঙ্ক দেখতে পাচ্ছি। এটা একটা অঙ্ক আছে, দেখো এটা কি, এটা কিভাবে হতে পারে চিন্তা করো। 3টা ফুটবল খেলার ফলাফল কত উপায়ে হতে পারে? উত্তর দেওয়া আছে 27। হুম। তো তার মানে কি 3টা ফুটবল খেলা আছে আমাদের কাছে, যেটা বললে একটাতে উইন হতে পারে, একটাতে লুজ হতে পারে, একটাতে ড্র হতে পারে। তো এখানে প্রথম খেলাটা 3টা অপশনই আছে, যে কোনোটা হতে পারে। আর এখানেও তাই, এখানেও তাই। 3 ইউ 27। আচ্ছা, তাহলে তোমার পুনরাবৃত্তিমূলক বিন্যাস নিয়ে মোটামুটি যতগুলো অঙ্ক আছে সবগুলাই আমি এখানে করালাম বইয়ে আর কি। হ্যাঁ। তো আচ্ছা, তাহলে এরপরে আমাদের আছে সংখ্যা নিয়ে, মানে সংখ্যা রিলেটেড। এগুলো হচ্ছে ওই যেগুলো তুমি ইয়া কি বলে, আমাদের এখন আর কি নতুন এরকম, যেরকম আমি বললাম যে কিছু ছিল নির্দিষ্ট ক্রম মেনটেন করতে হবে, কিছু ছিল মানে বিভিন্ন শর্ত ছিল না, যে টাইপ ছিল, যে এগুলা এখন ওই টাইপ গুলো মোটামুটি আমরা সব কভার করে ফেলছি। এখন জাস্ট এইগুলা দিয়ে আমরা তো দেখবা যে বেশিরভাগ সব শব্দ দিয়ে করছি। শব্দগুলাকে আমরা বিভিন্নভাবে সাজায় সুজায় কি কি হতে পারে ওগুলো করছি, সংখ্যা রিলেটেড করা হয়নি। তো সংখ্যা রিলেটেড করার সময় এই দুইটা জিনিস খেয়াল রাখতে হয়, মানে প্র্যাকটিস করব, যে ফার্স্ট ডিজিটটা যাতে শূন্য না হয় এটা খেয়াল রাখতে হয়, এবং তোমার লাস্ট ডিজিটটা এখন শর্ত কি আছে সে, মানে তোমার ম্যাথে সেটা উপর ডিপেন্ড করে তোমাকে ম্যাথটা করতে হবে, যে তোমাকে কি শর্ত দিছে। জোড় হলে একটা শর্ত হবে, বিজোড় হলে আরেকভাবে করতে হবে। মানে অনেক সময় দেখবে যে বিভাজ্য থাকবে, বিভাজ্য থাকবে না, এগুলো দিয়ে করতে হবে।
লাস্ট ডিজিটটা ম্যাটার করে আর ফার্স্ট ডিজিটটা যাতে শূন্য না হয় এই দুইটা জিনিস মাথায় রাখে অঙ্কগুলা করলে মোটামুটি হয়ে যায়। তো আমি আজকে এখান থেকে রাখতেছি। এখানে স্লাইডে ম্যাথগুলো দেয়া আছে বুঝছো? আমি অনেকগুলো ম্যাথ এখানে দিয়ে দিছি। তোমার যদি ইচ্ছা হয় তুমি ট্রাই করতে পারো। ঠিক আছে? এইটুকুই। আর আরেকটা হোমওয়ার্ক থাকলো আজকে। হোমওয়ার্কটা হচ্ছে এসি রহমতের বইটা বাইর করবা। হ্যাঁ? প্রথমের অ্যান্সার? এটা? হ্যাঁ। এটার অ্যান্সার কি হবে বলো? পারছো নাকি? পারার তো কথা। প্রথমে কোনটা ম্যাথ করতে দিলাম? ও আচ্ছা, আচ্ছা। ওই যে অনেকগুলো ম্যাথ যে একসাথে ছিল ওইটা? ওটা আমি আ তুমি আমাকে অ্যান্সার গুলা লিখে দিও। আমি ইয়ে করে দিব, কারেক্ট করে দিব যে হইছে কি হয়নি। ঠিক আছে? এরপরের দিন তাহলে ওটা আমরা করব। আর হচ্ছে তো যেটা বলতেছিলাম তোমার হচ্ছে আজকে তোমাদের আরকি আ মানে কাজ হচ্ছে যে এশীয় ম্যাথের বইটা বাইর করবা। করার পর ওখানে উদাহরণের যত ম্যাথ আছে করবা। আর হচ্ছে অনুশীলনীর যত ম্যাথ আছে করবা। সবগুলাই। দেখবা যে ৩২-৩০ টা মতো অঙ্ক আছে। সবগুলা ট্রাই করবা। তার মধ্যে ওই যে যেগুলো সংখ্যা নিয়ে ওগুলো হয়তো আমি করাইলাম না। এরপরের দিন আমি করাই দিব। তাও তুমি ট্রাই করবা। কারণ তোমার এতটুকু ম্যাচুরিটি আসছে যে ওগুলো তুমি অ্যাপ্রোচ করতে পারো। দেন তোমার কাজই ওটা আজকে যে তোমার এশিয়ার মধ্যে বইয়ে প্রত্যেকটা ম্যাথ দেখবা। এগুলো তো ছোট, ছোট অঙ্ক। এগুলো টাইম লাগে না বেশি। জাস্ট একটু মাথা ঘামাইলে এই জিনিসটার অ্যান্সারটা বের হয়ে আসে। তাহলে সবগুলো করবা। করে হচ্ছে ইয়া কি, কি সমস্যা কোনগুলো পারতেছো না ওগুলো আমাকে এরপরের দিন জানাবা। তো আজকে এখান থেকে।